একটু জানবো যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি যখন হয় প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট আসলে কি থাকে? দেখুন, হাঁটুর লিগামেন্ট যখন ইনজুরি হয় মেইনলি ট্রমা, মেবি স্পোর্টস ইনজুরি অথবা খেলাধুলার জনিত অথবা পড়ে যাওয়া। যখনই কোনো পেশেন্টের ইনজুরি হয়, আমাদের দেশে নরমালি আমাদের হাঁটুতে যখন ব্যথা হয়, আমাদের হাঁটু ফুলে যায়। ফুলে গেলে ব্যথা হয়, তখন আমরা কি করি? আমরা একটা ডাক্তারের কাছে যাই। ডাক্তার তখন এক্ষেত্রে যেটা করে থাকে, একটা সিম্পল কিছু মানে ব্যথানাশক ওষুধ, ফোলা কমার ওষুধ দিয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে একটু প্লাস্টার দিয়ে থাকে অথবা একটা বেল দিয়ে থাকে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে প্রাথমিক পর্যায়ে যে লক্ষণটা হয়, রোগীর হাঁটু ফুলে যায়, রোগী হাঁটতে পারে না, অনেক সময় ভিতরে একটা পপ আওয়াজ হয়, এটা রোগীরা বলে আমাদের, স্যার আমার পপ আওয়াজ হয়েছে। এই অবস্থানে যখন রোগী কোনো আর্থোস্কোপিক সার্জন বা নি স্পেশালিস্টের কাছে যায়, সেটাকে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রাথমিক পর্যায়ে করি, যেমন প্লাস্টার, ব্রেস দিয়ে, কিছু মেডিসিন দিয়ে কমায়নি। অ্যাকচুয়ালি লক্ষণটা প্রকাশ পায় পরে, তখনই রোগীরা আমাদের কাছে বেশি আসে। এক্ষেত্রে রোগীরা প্রাথমিক পর্যায়ে যখন 4 থেকে 6 সপ্তাহের মধ্যে হাঁটুর ফোলা কমে যায়, ব্যথা কমে যায়, রোগী হাঁটতে শুরু করে, ঠিক ওই সময়ে তার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে তার যেসব প্রবলেমগুলো হওয়ার কথা সেই লক্ষণগুলো প্রকাশ পায়। খুব কমন কিছু লক্ষণ হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আমাদের কাছে এসে থাকে। একটা হচ্ছে, রোগী সবসময় বলে যে স্যার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যায়, সে ব্যালেন্স মেনটেন করতে পারে না, সে দৌড়াতে পারে না। এটা খুব কমনলি রোগীরা আমাদের বলে থাকে। দ্বিতীয় আর একটা খুব কমন প্রবলেম রোগীরা বলে, এবং রোগীরা বেশ ভয় পেয়ে যায়, যে তার হাঁটুর উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হাঁটুর নিচে, হাঁটুতে তো একসময় হাঁটার সময় নিয়ন্ত্রণ, সে হাঁটতে পারে নর্মালি, কিন্তু দৌড়াতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে, একটু উঁচু উঁচু রাস্তা হলে হাঁটু ঘুরে যাচ্ছে। দ্বিতীয় যে লক্ষণটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাঁটুর উপরের মাংসপেশিটা কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংস শুকিয়ে যায়, যে সে বলে যে স্যার আমার হাঁটু তো শুকিয়ে যাচ্ছে, খুব ভয় পেয়ে যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট, রোগীর পেইন হয়, রোগীর নিচে নামাজ পড়তে পারে না, কোনো ক্ষেত্রে হাঁটুর লকিংয়ের কথা বলা, যে হাঁটতে গেলে স্যার হাঁটু আমার আটকে যাচ্ছে, হাঁটু আর আমি সোজা করতে পারি না, কিছুক্ষণ এদিক সেদিক করার পরে আবার হাঁটু আগের মতো জায়গায় আসে, এবং পরবর্তীতে পেইন হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো নিয়ে বেসিক্যালি হাঁটুর লিগামেন্টের ইনজুরি রোগীগুলো আমাদের কাছে আসে। আমরা হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রোজা রাখলে হঠাৎ করে যারা কাজ করি, স্পেশালি বা স্টুডেন্ট, দুপুর হতে হতে আর ফোকাস করতে পারি না, ব্রেন কাজ করে না। এটি আসলে বিষয়টি কি, এটি নিয়ে অনেকে কনফিউজ থাকে। এটি কি রোজা রাখার কোনো সাইড ইফেক্ট? বেসিক্যালি একেবারেই না। রোজা হলো এমন একটা বিষয় যেটি আলহামদুলিল্লাহ আমরা যদি রাখি, তাহলে আমাদের শরীর কিন্তু সব দিক দিয়ে ভালো হয়। সুস্থ হওয়ার জন্য কিন্তু রোজা রাখাটা আমাদের সিয়াম সাধনার জন্য আল্লাহ পাক যেরকম আমাদের নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনই সায়েন্টিফিক্যালিও কিন্তু এটি প্রুফ যে রোজা রাখলে আমাদের শরীর ভালো থাকে, অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আসলে এটি কেন হয়, এই বিষয় নিয়েই কথা বলবো। যে আমার ব্রেন কাজ করে না, আমরা আসলে যে ব্রেন কাজ করবে, মনে রাখতে হবে ব্রেনের প্রথম খাবার হলো গ্লুকোজ। সো সারাদিন যখন আপনি না খেয়ে আছেন, তখন আপনার ব্রেনে তো সেইটিই নেই যেটি হলো গ্লুকোজ, তাই না? তাহলে আমরা আসলে যেই খাবারগুলো সারাদিন খেতে পারলাম না, আমরা ইফতারিতে গিয়ে কী খেয়েছি বা সেহরিতে কী খাচ্ছি, এটি কিন্তু আমাদের সারাদিনের সুস্থতার উপরে অনেক কিছু প্রভাব রাখে। সো সেক্ষেত্রে এখন জানবো যে কী ধরনের প্রভাব আসলে আপনার সেহরি এবং ইফতারি দিয়ে থাকে। মনে রাখতে হবে, সেহরিতে যদি আপনি প্রপার নিউট্রিশনটা না নিতে পারেন, বা ইফতারিতে আপনি যে নিউট্রিয়েন্টগুলো রাখা উচিত ছিল সেটা যদি না রাখতে পারেন, ঠিক উল্টোভাবে পরের দিনের যে সারা দিনটা থাকবে, আপনি কিন্তু সেই ওই ফোকাস হারিয়ে ফেলছি, ব্রেন কাজ করছে না, এই কমপ্লিকেশনটা কিন্তু আপনার থেকেই যাবে। সো আমরা কি করতে পারি? এখন যদি আমি এটা চিন্তা করি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ব্যালেন্স নিউট্রিশন আমাদের মাথায় রাখতে হবে, যে ব্যালেন্স ডায়েটটা যদি আমি রাখতে পারি এই রোজায়, তাহলে কিন্তু এই ব্যালেন্স নিউট্রিয়েন্টটাও কিন্তু আমার বডিতে থাকা সম্ভব। সো আসেন যে আমরা সেহরিতে কী খাবো, এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, যে প্রথমে মাথায় রাখতে হবে যে সুগার খুব স্পাইক করে, মানে আমি খেলেই আমার বডিতে গ্লুকোজ দিয়ে দেয়, এই ধরনের খাবারগুলো আমরা মনে করি যে খেলেই বুঝি সারাদিন খুব এনার্জি থাকবে, চিনি মিষ্টি এই ধরনের খাবার খেয়ে ফেলি, সারাদিন আমার ব্রেনের ভিতরে অনেক গ্লুকোজ থাকবে এবং আমি সারাদিন অনেক এনার্জি থাকবে। একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। এই কারণে যে গ্লুকোজ যদি আপনি সরাসরি ইনটেক করেন, ওটি সাময়িকভাবে আপনাকে খুব ভালো পরিমাণে সুগার দিবে। হোয়াট ইজ নেক্সট? যখন একটা 3 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে, এই গ্লুকোজ তো আর আপনার বডিতে থাকবে না। সো খাবারগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেটি খুব স্লোভাবে আপনার ব্রেনের ভিতরে না, সারা বডিতেই গ্লুকোজের যেই চাহিদাটা সেটি পূরণ করবে। সো সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন, একটু লাল চালের ভাত রাখতে পারেন। যদি কেউ রুটি খেতে চান, আপনি লাল রুটি খান,
আপনি যদি রুটি পছন্দ না করেন, ওটস খেতে চান, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনার শরীরে কিন্তু সারাদিন একটা এনার্জি দিবে। এবার আসেন যে আমরা পানি অনেক কম খাই, এবং রোজায় আমরা যেহেতু সারাদিন পানি খেতে পারি না, যেহেতু আমাদের হাতে খুব অল্প সময়, সেটি চিন্তা করেই কিন্তু আমরা পানিটা খেতেই পারি না। মনে রাখতে হবে ইফতারি থেকে পুরো রাতের পরে যে সেহরি পর্যন্ত কম সময় না, কিন্তু একটু ব্যালেন্স করেন। শুধু পানি না, পানি জাতীয় খাবারও কিন্তু পানির যে চাহিদাটি আমাদের বডির যে ফ্লুইডের যে রিকোয়ারমেন্ট সেটি কিন্তু ফিল আপ করতে অনেক হেল্প করে। সো আপনি চিন্তা করবেন যে ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত আপনি কতটুকু পানি খাচ্ছেন। এই পানিটা পানি জাতীয় খাবার হতে পারে, যেমন লেবুর শরবত হতে পারে খেজুরের শরবত। খেজুরের গুড় দিয়ে যদি আপনি শরবত তৈরি করেন, সেটা কিন্তু আপনাকে অনেক ভালো এনার্জি দিবে। সুগার স্পাইক করার কোনো সুযোগ থাকবে না এবং আপনি অনেক এনার্জেটিক থাকবেন। আপনি ফাইবার রিচ করতে চান, আপনি একটি ইসবগুল, চিয়া সিড, তোকমা দানা দিয়ে আপনি একটা শরবত করে ফেলেন, আপনি কিন্তু খুব ভালো এনার্জি পাবেন। এবার আসেন যে আমরা কিছু স্যুপ রাখতে পারি খাদ্য তালিকায়, যেটি কিন্তু আমাদের পরের দিনের যে এনার্জি এবং যে আমাদের ব্রেন ফোকাস করে না, এই যে একটা সমস্যা, এটি থেকে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। সো এই স্যুপের ভিতরে আপনি কিছু ক্যারোটস দেন, কালারফুল কিছু খাবার বা সবজি দেন, যেটি কিন্তু আপনাকে অনেক ভালো রাখবে, হেলদি রাখবে। ফ্রুটসটাকে সরাসরি যদি না খেয়ে আপনি যদি জুস খান, তাতেও কোনো সমস্যা নেই। ফ্রুটস হয়তো 2-1টি রাখলেন, কিন্তু আপনি 3 রকমের জুস রাখলেন, যেটি আপনি ধীরে ধীরে সন্ধ্যার পর থেকে সিপ সিপ করেও নিতে পারেন, যে আপনার সারাদিনের যেই ক্লান্তির বোধ, সেই ডিহাইড্রেশন, সেটা কিন্তু ইনশাল্লাহ আর থাকবে না। এবার আসেন যে আমরা আর কি রাখবো যেটি হলো আমাদের শরীরের জন্য এবং আমার ফোকাসের জন্য ভালো। আপনি অবশ্যই যেটি করতে পারেন সেটি হলো, আমরা সবসময় খেজুরটাকে মনে করি ইফতারির একটা খাবার, আসলে একেবারেই তা না। খেজুর হলো এমন একটা সুপার ফ্রুটস, যেটি আপনি সেহরিতে যদি 2টো করে খেজুর খান, তাহলে সারাদিনের যে একটা ক্লান্তি বোধ, সেটি কিন্তু অনেকটা কমে যায়। রাখতে পারেন একটি কলা, খাবার খাওয়ার পরে যদি একটা ছোট কলা খেয়ে নেন সেহরিতে, সেটিও কিন্তু আপনাকে বেশ এনার্জি রাখবে এবং আপনার ব্রেন ফোকাস করতে অনেক ভালো কাজ করবে।